আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে WBNC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডার রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করানোর জন্য ভেরিফিকেশনের দিন কি কি ডকুমেন্ট সাথে করে তোমাদেরকে নিয়ে যেতে হবে। এই ভেরিফিকেশনের দিন কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এটাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নিয়ে অনেকেই তোমরা মেসেজ করেছিলে, ফোন করেছিলে যে একটা প্রপার ভিডিওর মাধ্যমে জানাতে যে কি কি ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন এখন চেক করছে। নতুন ডকুমেন্টস আপলোডে অনেকে ফর্ম ফিল আপ করেছে, তোমাদের ভেরিফিকেশনও মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে। তো কি কি এখন ডকুমেন্টস চেক করছে, কিভাবে চেক করছে না করছে, সেগুলো আজকের এই ভিডিওতে জানাবো। আর ভিডিওটি দেখার আগে আমি তোমাদের সকলকে বলবো যে ভিডিওটি একটু লম্বা হবে, ঠিক আছে? কারণ আমি কিছু বিষয় দেখাবো যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, আর কিছু বিষয় বলবো যেগুলো একটু ভালো করে না বললে অনেকে বুঝতে পারবে না। কারণ এই বিষয়গুলোর জন্যেই এখন প্রতিদিন কিছু না হলেও মোটামুটি 30 থেকে 40 জন বা 50 জনের মতো ক্যান্ডিডেটের ভেরিফিকেশন হচ্ছেন 120 জনের মধ্যে ঘুরে আসছে, তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো কি কি জন্য ফিরিয়ে দিচ্ছে, অনেকেরই ক্যান্সেল করছে, তাদেরকে আবার ডেট বুক করে যেতে বলছে, আবার অনেকেরই রিজেক্টও করে দিচ্ছে। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেগুলো বলবো। তো আমি এই সব কথাগুলো বলে ভিডিওটা আমি অনেক লম্বা করছি না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হবে। তো ভেরিফিকেশনের দিন ডকুমেন্টসগুলো তোমরা কিভাবে নিয়ে যাবে আর কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাই আজকের এই ভিডিওতে বলবো। তোমরা ভালো করে একটু মনোযোগ সহকারে শুনে নাও। আর ভিডিওটি দেখার পরে যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে, তাহলে তোমরা আমাকে ডাইরেক্ট ইনস্টাগ্রামে মেসেজ করবে যে আমার এইটা প্রবলেম বা এটা বুঝতে অসুবিধা হয়েছে বা এই জায়গাটা বুঝতে পারিনি। আর ভেরিফিকেশনের 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন আগে মেসেজ করবে বা হয়তো 1 মাস আগে মেসেজ করবে, ঠিক আছে? কালকে ভেরিফিকেশন, আজকে হঠাৎ করে মেসেজ করলে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। একদিনের মধ্যে কোনো কিছু করা যায় না। তো যাই হোক, তোমাদের ভেরিফিকেশনের 1 মাস আগে বা 10 দিন, 15 দিন আগে তোমরা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করবে যে এই সমস্যা, তারপরে আমি সেটা জানাবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো, আর কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ভেরিফিকেশন দিন সেগুলো দেখে নাও। যেগুলো যেভাবে বলবো সেগুলো সেভাবে তোমরা একটা ফাইলের মধ্যে সাজিয়ে ভেরিফিকেশন দিন সাথে করে নিয়ে যাবে। বোঝা গেল? তো তোমাদের ডকুমেন্টস প্রথমে যেটা আছে সেটা দেখে নাও, এক অ্যাপ্লিকেশন ফর্ম, আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এই অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাকনোলেজমেন্ট স্লিপ তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য, সেই ফর্ম ফিল আপ করার সময় যে তোমাদের ফর্ম ফিল আপ করে দিয়েছিল সে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে দিয়েছিল। তো অ্যাপ্লিকেশন ফর্মের তোমার ফর্মটা আর অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেখানে তোমার ভেরিফিকেশনের ডেটটা মেনশন করা আছে, এই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকনোলেজমেন্ট স্লিপ আশা করি সকলেরই কাছে আছে। যদি কারোর কাছে না থাকে তাহলে কিভাবে ডাউনলোড করবে সেটা একটু শুনে নাও। অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবে, অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর ফোন নাম্বার, পাসওয়ার্ড ক্যাপচার কোড দিয়ে তোমরা ডাউনলোড অপশানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নিতে পারবে। আর যদি কেউ না পারো তাহলে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এই অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাকনোলেজমেন্ট স্লিপ কীভাবে ডাউনলোড করতে হয় সেটা চেক করে নিও। বোঝা গেল? তাহলে দুটো ডকুমেন্টস বললাম। 3 নম্বরে হচ্ছে এসএনআরসি লিস্ট। এসএনআরসি লিস্ট এটা মানে কি, তুমি যে স্টেট নার্সিং কাউন্সিল থেকে পাস আউট করেছো সেই স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে কলেজটি অ্যাফিলিয়েটেড আছে কিনা তার লিস্ট। যারা কর্ণাটক স্টেট নার্সিং কাউন্সিল থেকে পাস আউট করেছো তাদের কেএনসি লিস্ট, যারা উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে পাস আউট করেছো তাদের সেই ডিস্ট্রিক্টে মানে সেই স্টেটের আন্ডারে কলেজটি আছে কিনা তার যে লিস্ট সেটা হচ্ছে এসএনআরসি লিস্ট। বোঝা গেল? এবার হচ্ছে এসএনআরসি লিস্ট কোন ইয়ারে লাগবে। উত্তর হচ্ছে অ্যাডমিশন ইয়ার। অ্যাডমিশন ইয়ারের এসএনআরসি লিস্ট লাগবে, এখানে মেনশন করা আছে। যদি কোনো ক্যান্ডিডেট 18-19 অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে 18-19-এর এসএনআরসি লিস্ট লাগবে। যদি কোনো ক্যান্ডিডেট 20-21 অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে 20-21-এর এসএনআরসি লিস্ট লাগবে। আর কর্ণাটক স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে পাস করা ক্যান্ডিডেটদেরকে বলছি, অফিসিয়াল ওয়েবসাইটে যে লিস্ট আছে অর্থাৎ কেএনসির ওয়েবসাইটে যে লিস্ট আছে সেই লিস্ট কিন্তু নিয়ে যেতে হবে। লিস্টে পরপর কলেজের নাম থাকবে, সেই লিস্ট লাগবে। সার্টিফিকেট যেটা কলেজ থেকে দেয় সেই সার্টিফিকেটে কিন্তু ভেরিফিকেশন হবে না, সেই সার্টিফিকেটে এসএনআরসি লিস্ট বা কেএনসি লিস্ট হিসেবে গ্রাহ্য করা হবে না। বোঝা গেল? এটা কর্ণাটকের থেকে পাস আউট ক্যান্ডিডেটদেরকে বললাম। বাকি স্টেটের ক্ষেত্রে সেম লিস্ট কিন্তু লাগবে। আর কর্ণাটকের ক্যান্ডিডেট যারা আছে তারা ওয়েবসাইটে গিয়ে কর্ণাটক স্টেট নার্সিং কাউন্সিল এটা লিখে সার্চ করলে তোমাদের সামনে রিকগনাইজড ইনস্টিটিউশন বলে একটা অপশন পাবে, সেই অপশানে ক্লিক করে তোমরা কেএনসি লিস্ট ডাউনলোড করে নিতে পারবে। তো সেই লিস্টে পরপর নাম থাকবে, সেই লিস্ট কিন্তু লাগবে, সার্টিফিকেট দিলে কিন্তু হবে না। তো এটা এসএনআরসি লিস্ট প্রত্যেকটা স্টেট নার্সিং কাউন্সিলের ক্যান্ডিডেটকে বলছি এই এসএনআরসি লিস্ট অ্যাডমিশন ইয়ারে লাগবে। বোঝা গেল? তারপর হচ্ছে প্রুফ অফ ইনস্টিটিউট নেম ইজ নট ইন দ্য আইএনসি উইথড্র লিস্ট, অর্থাৎ আইএনসি উইথড্র লিস্ট লাগবে। এই আইএনসি উইথড্র লিস্ট টোটাল 18টি পেজ আছে, ঠিক আছে? এই টোটাল 18টি পেজের মধ্যে 18টি পেজ নিয়ে যাওয়ার দরকার নেই। তুমি যে স্টেট নার্সিং কাউন্সিল থেকে পাস আউট করেছো সেই স্টেট নার্সিং কাউন্সিলের যে পেজগুলি আছে সেই পেজগুলি
ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যাবে। এই লিস্টটা কোথায় পাবে? এই লিস্টটা আমার কাছে আছে। 4 নম্বরে যে লিস্টটা দেখতে পাচ্ছ এই লিস্টটা আমার কাছে আছে। টোটাল 18টা পেজ আছে। এই লিস্টটা যাদের যাদের দরকার তাদের প্রত্যেকে বলছি তোমরা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো। এই ইনস্টাগ্রামে আমি তোমাদেরকে এই লিস্ট দিয়ে দেবো। ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বোঝা গেল? এরপর বলি, যারা কর্ণাটক থেকে পাস আউট করেছো তারা কর্ণাটকের যে পেজগুলো আছে সেগুলো ডাউনলোড করে নিয়ে যাবে প্রিন্ট আউট বের করে। যারা অন্ধ্রপ্রদেশ থেকে পাস আউট করেছো তারা অন্ধ্রপ্রদেশের যে পেজগুলো আছে সেই পেজগুলো নিয়ে যাবে। বুঝা গেল? তো এই লিস্টটা আমি তোমাদেরকে এক ঝলকে একবার দেখিয়ে দিই যেটা কেমন হয়। স্ক্রিনের ওপর এখন যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আইএনসি উইথড্রল লিস্ট। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে 1 থেকে 5 অবধি অন্ধ্রপ্রদেশ। যারা অন্ধ্রপ্রদেশ থেকে পাস আউট করেছো তারা এই পেজটা নিয়ে গেলেই হবে। বুঝা গেল? তো এটাই হচ্ছে আইএনসি উইথড্রল লিস্ট। দেখে নাও টোটাল 18টি পেজ আছে। তো এই পেজে তোমরা যারা যে স্টেট থেকে পাস আউট করেছো সেই স্টেটের সেই পেজগুলো ডাউনলোড করে নিয়ে গেলেই হবে। বোঝা গেল? তারপরে দেখে নাও কী কী আছে। তো 4 নম্বরে ছিল আইএনসি। তো 5 নম্বরে কী আছে? স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট। 6 নম্বরে হচ্ছে পে স্লিপ। এই দুটি হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন বেশিরভাগ ভেরিফিকেশান ক্যান্সেল হয়ে যাচ্ছে এই দুটো ডকুমেন্টসের জন্য। আগে হচ্ছিল অন্য কারণে, এখন এটা হচ্ছে। তো এখন এইটা হচ্ছে, আর একটা হচ্ছে 3 নাম্বারটাও যে এসএনআরসি লিস্ট অ্যাডমিশন এর অনেকে নিয়ে যাচ্ছে না। যাই হোক, এসএনআরসিটা অনেকেই পেয়ে যাচ্ছে, কিন্তু এই স্টিল ওয়ার্কিং পে স্লিপটা ঠিকঠাকভাবে নিয়ে যাচ্ছে না। এটা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও, এই জায়গাটাই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমরা ফর্ম ফিল আপের সময় স্টিল ওয়ার্কিং আপলোড করেছিলে এবং পে স্টেটমেন্ট বা পে স্লিপ আপলোড করেছিলে। পে স্টেটমেন্ট আপলোড করতে হবে। যাই হোক, তোমরা পে স্টেটমেন্ট আপলোড করেছিলে, যেটা আপলোড করেছিলে সেই ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশনের দিন নিয়ে গেলে হবে না। আবারও বলছি, যে স্টিল ওয়ার্কিংটা আপলোড করেছিলে সেটা ভেরিফিকেশনের দিন নিয়ে গেলে ভেরিফিকেশন হবে না। যেই পে স্লিপ বা পে স্টেটমেন্ট তোমরা আপলোড করেছিলে সেই পে স্লিপ বা পে স্টেটমেন্ট নিয়ে গেলে ভেরিফিকেশন হবে না। বোঝা গেল? তাহলে কি নিয়ে যেতে হবে আর কি কি থাকতে হবে সেটা একটু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমাদের ভেরিফিকেশন আগে বলি যে স্টিল ওয়ার্কিংটা কীভাবে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের দিনে। কোনো ক্যান্ডিডেটের ভেরিফিকেশন, আমি সাপোজ ধরে নিচ্ছি যে মার্চ মাসের 13 তারিখে কোনো একটা ক্যান্ডিডেটের ভেরিফিকেশন আছে, মার্চ মাসের 13 তারিখ হলো, তাহলে তাকে কিভাবে ডেটটা মেনশন করতে হবে স্টিল ওয়ার্কিংয়ে, সেটা হচ্ছে এই 13 তারিখ তো মার্চ মাসের হয় 12 তারিখ, না হলে 11 তারিখ, না হলে 10 তারিখ, মানে 2-3 দিন বা 4 দিন আগে ইস্যু ডেটটা দিতে হবে। তাহলে 12, আমি ধরে নিচ্ছি 12 তারিখে দিচ্ছি, ঠিক আছে, 12/3/24 এইভাবে কিন্তু ইস্যু ডেটটা দিতে হবে। ইস্যু ডেট কোনটা আমি বলে দিচ্ছি। তাহলে ভেরিফিকেশনে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন আগের একটা ডেট দিয়ে, ইস্যু ডেট দিয়ে একটা নতুন স্টিল ওয়ার্কিং বের করতে হবে হসপিটাল থেকে। ভেরিফিকেশন যাওয়ার আগে সেই স্টিল ওয়ার্কিংটা নিয়ে যেতে হবে। বোঝা গেল? আবারও বলছি, এই স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট যেটা আপলোড করেছিলে সেটা কিন্তু ভেরিফিকেশন দিয়ে নিয়ে গেলে হবে না। নতুন একটা স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট হসপিটাল থেকে বের করতে হবে, যেই সার্টিফিকেটের তোমাদের ইস্যু ডেটটা 2 দিন 3 দিন আগে থাকবে বা 4 দিন আগে থাকবে। সেই নতুন স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটটা ভেরিফিকেশনে নিয়ে যেতে হবে। বোঝা গেল? যেটা আপলোড করেছিল সেটা নিয়ে গেলে হবে না, নতুন একটা স্টিল ওয়ার্কিং নিয়ে যেতে হবে। বোঝা গেল? এরপর স্টিল ওয়ার্কিং কেমন নিয়ে যেতে হবে সেটা একটু দেখে নাও। এটা হচ্ছে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট। স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট এরকম হয়, ঠিক আছে। তো স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটে কোন কোন বিষয়গুলো অবশ্যই থাকতেই হবে, না থাকলে ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এই যে বললাম ইস্যু ডেট, এটা হচ্ছে ইস্যু ডেট, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে তোমার হয়তো কোনো ক্যান্ডিডেটের 15 তারিখে ভেরিফিকেশন ছিল, 15 তারিখ, 15/3/24, এই দেখতে পাচ্ছ 12/3/24 এরকম একটা তোমাদের ইস্যু ডেট দিয়ে ডকুমেন্টসটা বের করতে হবে। তাহলে ভেরিফিকেশনের 2 দিন 3 দিন 4 দিন আগের ইস্যু ডেট দিয়ে ডকুমেন্টসটা বের করতে হবে, এটাকে বলা হয় ইস্যু ডেট। বোঝা গেল? এটা কিন্তু নতুন ভেরিফিকেশনে যাওয়ার আগে একটা স্টিল ওয়ার্কিং বের করতে হবে। ভেরিফিকেশনে যাওয়ার আগে নতুন একটা স্টিল ওয়ার্কিং বের করতে হবে, যেটা আপলোড করেছিল সেটা নয়। আর রেফারেন্স নাম্বার মাস্ট লাগবে স্টিল ওয়ার্কিংয়ে। স্টিল ওয়ার্কিংয়ে যদি রেফারেন্স নাম্বার না দিও তাহলে হয় ক্যান্সেল হবে, না হলে নতুন করে আবার একটা ডেট পাবে। রেফারেন্স নাম্বার মাস্ট লাগবেই। যদি কারোর রেফারেন্স নাম্বার, হসপিটালে অনেকেই বলেছিলে যে আমাদের ছোট হসপিটাল বা ছোট নার্সিংহোম আমরাতে রেফারেন্স নাম্বার হয় না, তো তোমাদেরকে সকলকেই বলবো যে রেফারেন্স নাম্বার অতি অবশ্যই লাগবে। আর এই রেফারেন্স নাম্বার রিলেটেড যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেবো এবং ব্যাপারটা বলে দেবো, ঠিক আছে। তাহলে বোঝা গেল এই অবধি। তারপরে দেখে নাও এখানে এইটা মেনশন থাকবে টু হোম ইট মে কনসার্ন হলো। তারপরে এখানে এই যে এমপ্লয়ি আইডি দেখতে পাচ্ছ, এই এমপ্লয়ি আইডিটা কিন্তু থাকতে হবে এখানে। বোঝা গেল? তারপর এখানে দেখে নাও এই যে স্টাফ নার্স, তারপরে আছে ফ্রম 1 অক্টোবর 2022 টু টিল ডেট। এখানে অনেকেই প্রশ্ন করে থাকো
যে এটা 6 মাসটা কি কাউন্ট হবে, 8 মাস কাউন্ট হবে, 12 মাস কাউন্ট হবে, আমি কাজ করেছি। তো এখানে আমি বলি যেই ডেটে হসপিটাল জয়েন করেছিলে সেই ডেটটা এখানে দেবে ফ্রম টিল ডেট বা টিল নাও বা ওয়ার্কিং, এই তিনটের মধ্যে যে কোনো একটা মেনশন থাকবে। হলো, হয় টিল ডেট, টিল নাও বা ওয়ার্কিং, মানে কি যে এখনও জবটা কন্টিনিউ আছে, এখনও সে হসপিটালে কাজ করছে, সেই জন্যেই এটাকে বলা হয় স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট। বোঝা গেল? তাহলে এখানে তোমরা যেই ডেটে হসপিটালে জয়েন করেছিলে সেই ডেট আর টিল নাও। এবার এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এই যে ডেটটা দিচ্ছ, ফর্ম ফিল আপের সময় একটা ডেট দিতে হয়, তো জয়েনিং ডেট, ফর্ম ফিল আপের সময় জয়েনিং ডেট দিতে হয়, এক্সপিরিয়েন্সটা কত মান্থের হচ্ছে সেটা দিতে হয়, কোন হসপিটালে কাজ করছো সেটাও দিতে হয়, হসপিটালটা কোথায় অবস্থিত সেটাও দিতে হয় তো। এবার এইখানে যে ডেটটা দেওয়া আছে যে ফ্রম 1 অক্টোবর, ফর্ম ফিল আপের যে ডেটটা থাকবে সেটার এই ডেটটা কিন্তু এক হতে হবে। আবারও বলছি, এখানে যেটা ডেটটা দেওয়া আছে 1 অক্টোবর, ফর্ম ফিল আপের সময় যে ডেটটা জয়েনিংয়ে দেবে সেটা এটা কিন্তু সেম হতে হবে, না হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। বোঝা গেল? তারপরে এসো নিচেতে দেখিয়ে দিচ্ছি, এখানে তোমাদেরকে আমি বললাম অথরিটি সিল সিগনেচার, ডেজিগনেশন স্ট্যাম্প এগুলো কিন্তু মাস্ট লাগবেই। আর অথরিটি সিল সিগনেচার, এই সিলটা তোমরা স্পষ্টভাবে যাতে বোঝা যায় সেটা একটু চেষ্টা করবে যাতে স্পষ্ট বোঝা যায়। আর সিগনেচারটা ফুল সিগনেচার করবে, ঠিক আছে? ফুল সিগনেচার তোমরা হসপিটালের অথরিটি করে নেবে। বোঝা গেল? তাহলে এই সার্টিফিকেটে কি কি অবশ্যই থাকতে হবে আবারও বলছি, ভেরিফিকেশনে যাওয়ার 2-3 দিন আগের একটা ডেট দেবে, ইস্যু ডেট। ভেরিফিকেশনে যাওয়ার 2 দিন 3 দিন বা একদিন আগে একটা ইস্যু ডেট দেবে। আর নতুন একটা ডকুমেন্টস তো বের করতে হবে স্টিল ওয়ার্কিং। বোঝা গেল? যেটা আপলোড করেছিল সেটা নয়। রেফারেন্স নাম্বার এখানে মাস্ট লাগবেই। এমপ্লয় আইডি তোমাদের থাকলে অতি অবশ্যই দেবে, যদি না থাকে এমপ্লয় আইডি, হয়তো অনেকেরই এমপ্লয় আইডি নেই, কারণ ছোট হসপিটাল বা নার্সিংহোম ছোট, বেডের সংখ্যা কম, এমপ্লয় আইডি এসব কি এগুলো বোঝেও না অনেকেই, তাই এগুলো হয়তো নেই। তো এই এমপ্লয় আইডি রিলেটেড যদি কারোর কোনো সমস্যা ইনস্টাগ্রামে মেসেজ করো, বা যদি কারোর না থাকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এমপ্লয় আইডি কিন্তু মাস্ট লাগবে। তারপর আমি তোমাদেরকে বলি, এখানে যে ফর্ম থেকে দেখতে পাচ্ছ ফর্ম টু টিল ডেট বা টিল নাও, এটা কিন্তু অতি অবশ্যই তোমাদেরকে ফর্মের যে ডেটটা দিয়েছিলে এই ফর্ম মানে জয়েনিংয়ের ডেট আর এই ডেটটা কিন্তু একই হতে হবে। টিল নাও বা টিল ডেট এটা কিন্তু মেনশন থাকতে হবে। বোঝা গেল? আর এখানে অথরিটি সিল, সিগনেচার, ডেজিগনেশন স্ট্যাম্প, এই যে দেখতে পাচ্ছ সমস্ত বিষয় কিন্তু এখানে থাকতে হবে। আর সিগনেচারটা চেষ্টা করবে যাতে ফুল সিগনেচার হয়। তাহলে এইরকম স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে ভেরিফিকেশনের দিন নিয়ে যেতে হবে। বোঝা গেল? এরপর দেখে নাও পে স্লিপ। এরপর এখানে দেখে নাও, এই যে বললাম স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট, স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটে কী থাকতে হবে? রেফারেন্স না হলে মেমো নাম্বার, দুটোর মধ্যে একটা। এই যে দেখতে পাচ্ছ অথরিটি সিল এবং সিগনেচার লাগবে, আর অথরিটি রেজিগনেশন স্ট্যাম্প এটাও কিন্তু লাগবে। বোঝা গেল? এরপর দেখে নাও এখানে 6 নম্বরে দেওয়া আছে যে অরিজিনাল 6 মান্থ স্যালারি স্লিপ, ঠিক আছে? এখানে স্যালারি স্লিপে স্যালারি স্টেটমেন্ট কিন্তু হবে না, এটা অনেক আগেকার, বাট এটা এখন আর নেই। এখানে স্যালারি স্লিপ লাগবে, ঠিক আছে? স্যালারি স্টেটমেন্ট নয়, স্যালারি স্লিপ, ঠিক আছে? হসপিটাল বা নার্সিং হোম থেকে কী কী থাকা দরকার? অথরিটি সিল, সিগনেচার, ডেজিগনেশন স্ট্যাম্প। এবার এখানে বলি যেই ডকুমেন্টসটা মানে যেই পে স্লিপটা তোমরা আপলোড করেছিলে বা পে স্টেটমেন্ট তোমরা আপলোড করেছিলে ফর্ম ফিল আপের সময়, সেটা নিয়ে গেলে হবে না। তাহলে কি নিয়ে যেতে হবে? একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। কোনো ক্যান্ডিডেটের যদি ভেরিফিকেশন জানুয়ারি মাসে থাকে, জানুয়ারি মাসে ভেরিফিকেশন আছে, তাহলে কি লাস্ট 6 মান্থের ইন্ডিভিজুয়াল পে স্লিপ নিয়ে যেতে হবে। লাস্ট 6 মান্থ ইন্ডিভিজুয়াল পে স্লিপ মানে কি, জানুয়ারি মাসে কোনো ক্যান্ডিডেটের যদি ভেরিফিকেশন থাকে তাহলে কীভাবে নিয়ে যেতে হবে? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জুলাই টু ডিসেম্বর। আবার বলছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই জুলাই টু ডিসেম্বর এই 6 মাসের পে স্লিপ নিয়ে যেতে হবে। লাস্ট 6 মান্থ ইন্ডিভিজুয়াল মানে একটা পেজে একটা মাস থাকবে। বোঝা গেল? আবারও বলছি, যদি কোনো ক্যান্ডিডেটে জানুয়ারি মাসে ভেরিফিকেশন থাকে তাহলে জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসের 6টা পে স্লিপ নিয়ে যেতে হবে, একটা পেজে একটা মাস থাকবে। বোঝা গেল? ইন্ডিভিজুয়াল পে স্লিপ মানে একটা পেজে একটা মাস থাকবে, তাহলে 6 মাসের 6টা পে স্লিপ নিয়ে যেতে হবে। তাহলে ডকুমেন্টস কটা হলো আমি আবার বলে দিচ্ছি, একটা স্টিল ওয়ার্কিং নতুন, আর নতুন 6টা পে স্লিপ 6 মাসের লাস্ট 6 মান্থে, তাহলে 7টা ডকুমেন্টস হবে হসপিটালে ভেরিফিকেশনের দিনে, একটা স্টিল ওয়ার্কিং আর 6 মাসের 6টা পে স্লিপ, আর এই 6 মাসের 6টা পে স্লিপ লাস্ট 6 মান্থের
একটা পেজে একটা মাস থাকবে, আলাদা আলাদাভাবে 6টা পেজ বের করতে হবে 6টা মাসের জন্য। বুঝে গেল? এবার কেমন হয় পে স্লিপ সেটা দেখে নাও। এইটা হচ্ছে পে স্লিপ, দেখতে পাচ্ছ এখানে পে স্লিপে একটা মাস লেখা আছে জানুয়ারি মাস। তো এরকম পে স্লিপ তোমাদেরকে ভেরিফিকেশন দিয়ে নিতে হবে। পে স্লিপে অত কিছু ব্যাপার নেই, ঠিক আছে। তো পে স্লিপে তোমাদের এখানে সিল সিগনেচারটা লাগবে আর স্ট্যাম্প লাগবে, ঠিক আছে। স্ট্যাম্প সিল সিগনেচার থাকলেই হবে। আর এইরকম বিভিন্ন হসপিটাল, এখানে একটা কথা বলি যে এই স্টিল ওয়ার্কিং তারপর তোমাদের পে স্লিপের ফরম্যাটটা কিন্তু বিভিন্ন হসপিটালে বিভিন্ন রকম হয়, ঠিক আছে। হাতে লেখা পে স্লিপ যদি নিয়ে যাও তাহলে ভেরিফিকেশন হবে, কোনো অসুবিধা নেই। কম্পিউটার টাইপিং নিয়ে গেলেও হবে। এই ফরম্যাটগুলো বিভিন্ন হসপিটালে বিভিন্ন রকম হয়, আমি একটা ফরম্যাট দেখাচ্ছি। এবার পে স্লিপের যদি অন্য কোনো ফরম্যাট তোমরা নিয়ে যাও তাহলেও কিন্তু হয়ে যাবে, বুঝে গেল? তো তোমাদেরকে আমি এই ফরম্যাটটা দেখাচ্ছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছ একটা মাসের জন্য একটা পে স্লিপ নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এখানে পে স্লিপটা তোমরা এরকম নেবে, তার সাথে তোমরা অথরিটি সিল সিগনেচার আর স্ট্যাম্পটা দেবে, ঠিক আছে। এরকম পে স্লিপ নিয়ে গেলেই হবে, বোঝা গেল? এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি বাকি ডকুমেন্টস কী লাগবে। এরপর দেখে নাও 2 জেরক্স কপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। যারা যে স্টেট নার্সিং কাউন্সিল থেকে পাস আউট করছো সেই স্টেট নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা 2 কপি জেরক্স নেবে, অরিজিনালটাও কিন্তু লাগবে। তারপরে দেখে নাও এখানে পরপর কী আছে। ফার্স্ট আছে অরিজিনাল আধার কার্ড লাগবে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা অরিজিনাল লাগবে। তারপর 3 নাম্বার হচ্ছে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে জিএনএম বিএসসি সকলকেই। তারপরে ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে, ডিগ্রি অথবা কনভোকেশন। এই ডিগ্রি অথবা কনভোকেশনটা শুধু বিএসসিদেরকে লাগবে, জিএনএমতে কিন্তু এই ডিগ্রি কনভোকেশন এগুলো হয় না, ঠিক আছে। তাহলে জিএনএমদের জন্য এই ডিগ্রি কনভোকেশন লাগবে না, শুধু বিএসসিদের জন্য লাগবে। কমপ্লিশনটা জিএনএম বিএসসি সকলের আছে। আর তারপরে এখানে দেখে নাও ট্রান্সক্রিপ্ট, এই ট্রান্সক্রিপ্টটা শুধুমাত্র বিএসসিদেরকে লাগবে, জিএনএমদেরকে কিন্তু লাগবে না, বোঝা গেল? তাহলে এই ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যাবে। তারপরে আছে অরিজিনাল জিএনএম বিএসসি সমস্ত ইয়ারের মার্কশিট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। আর বিএসসিতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। এখানে ইন্টার্নশিপ মার্কশিট যেটা তোমাদের জিএনএমদের হয়, বিএসসিদের হয় না, ইন্টার্নশিপ মার্কশিটটা ওরা কিন্তু অরিজিনাল লাগবে, বোঝা গেল? মাস্ট লাগবে ইন্টার্নশিপ মার্কশিট। এখানে সাপ্লিমেন্টারি মার্কশিট, ফেল মার্কশিট, ঠিক আছে। এই জায়গাটা একটু বোঝাতে হবে। তারপরে এটা বলে দিই 5 নাম্বার এটা যে অরিজিনাল এইচএস মার্কশিট লাগবে। তো এখানে সাপ্লিমেন্টারি মার্কশিটের ব্যাপারটা একটু বলি, ঠিক আছে। এটা ভালো করে একটু বোঝো না, এটার জন্য কিন্তু এখন ক্যান্সেল করছে অনেকেরই। সাপোজ জিএনএম এর কোনো একটা ক্যান্ডিডেট জিএনএম পাস আউট হয়েছে, ঠিক আছে। জিএনএম নিয়ে পড়াশোনা করেছে, জিএনএম পাস আউট হয়েছে। ফার্স্ট ইয়ারের 2টো সাবজেক্ট, একটা হচ্ছে বায়োসায়েন্স, একটা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স, ঠিক আছে। এবার যদি কোনো ক্যান্ডিডেট একবার সাপ্লি পায়, 2বার সাপ্লি পায় বা এক্সাম না দেয়, তো এই ক্ষেত্রে কী রকমভাবে ডকুমেন্টস নিয়ে যেতে হবে? ফেল মার্কশিট লাগবে, এটা বুঝতে পারলে। এবার কীভাবে কী নিয়ে যেতে হবে সেটা শুনে নাও। প্রথমে যখন এক্সাম দিল, ঠিক আছে, এক্সাম দেওয়ার পর দেখা গেল যে বায়োসায়েন্স আর বিহেভিয়ারাল সায়েন্সে সাপ্লি এসছে, ঠিক আছে, বা ফেল করেছে। তাহলে সেই মার্কশিটটা, যে মার্কশিটে লেখা আছে যে বায়োসায়েন্স বিহেভিয়ারাল সায়েন্স ফেল করেছে, বাকিগুলো পাস করেছে, সেই মার্কশিটটা যখন অনলাইনে তোমরা রেজাল্ট চেক করো সেইটা সিল সিগনেচার করে নিয়ে গেলেও হবে, বা যদি কলেজ থেকে বা বোর্ড থেকে দেয় ফেল মার্কশিট তাহলে সেটা নিয়ে গেলেও হবে, বোঝা গেল? এবার তাহলে এই ক্যান্ডিডেট বাকি পরেরবারে পরীক্ষা দিল বায়োসায়েন্স বিহেভিয়ারাল সায়েন্স, দেখলো পাস করে গেলো, কোনো অসুবিধা নেই। তাহলে অরিজিনাল মার্কশিটটা ওটা পেয়ে যাবে কলেজ থেকে সেটা, আর এই ফেল মার্কশিটটা যেটা বায়োসায়েন্স বিহেভিয়ারাল সায়েন্সে ফেল করেছিল সেটা নিয়ে যেতে হবে, হলো? এবার এটাতে গেল যে প্রথম চান্সে পাস করে গেল, ঠিক আছে। এমনও তো হতে পারে যে এই ক্যান্ডিডেট একবার এক্সাম দিয়েছিল কিন্তু পাস করতে পারেনি, ঠিক আছে। তো দেখে নাও, অর্থাৎ সাপোজ সে বায়োসায়েন্স বিহেভিয়ারাল সায়েন্সে ফেল করেছে, একবার এক্সাম দিল, যে বায়োসায়েন্সে পাস করলো কিন্তু বিহেভিয়ারাল সায়েন্সে পাস করতে পারলো না, ফেল করে গেল। বিহেভিয়ারাল সায়েন্সে ফেল কিন্তু বায়োসায়েন্সে পাস, তাহলে আবার একটা সাপ্লি রেজাল্ট হবে, সেটাও কিন্তু ভেরিফিকেশনে নিয়ে যেতে হবে। তাহলে যদি একবার ফেল করে তাহলে একটা মার্কশিট নিয়ে গেলে হবে, যদি 2বার ফেল করে তাহলে কিন্তু 2টো মার্কশিট লাগবে। প্রথমে একটা সাপ্লি বায়োসায়েন্স বিহেভিয়ারাল সায়েন্স, আবার দ্বিতীয়বার একটা সাপ্লি যে বায়োসায়েন্সটা পাস করেছে, বিহেভিয়ারাল সায়েন্সটা পাস করেনি। তাহলে তোমরা এই মার্কশিটের ব্যাপারটা বুঝতে পেরে গেলে আমি তোমাদেরকে কীভাবে বললাম, মার্কশিট যেভাবে বললাম সেভাবে কিন্তু এই ফেল মার্কশিট তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবার আর একটা কন্ডিশন হয়, সেটা আমি বলে দিচ্ছি, যে কোনো ক্যান্ডিডেট হয়তো কোনো একটা সাবজেক্টে এক্সাম অ্যাটেন্ড করেনি, মানে অ্যাবসেন্ট ছিল। তো সাপোজ বলছে বায়োসায়েন্স এই সাবজেক্টটা অ্যাবসেন্ট ছিল, এক্সাম অ্যাটেন্ড করেনি, তাহলে কি করতে হবে? কলেজ থেকে একটা লেটার লিখে আনতে হবে যে আমার শরীর খারাপ ছিল, বা হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, বা কোনো একটা কারণে আমি এক্সাম অ্যাটেন্ড করতে পারিনি, আমি অ্যাবসেন্ট ছিলাম, সেই লেটারটা ভেরিফিকেশনের দিন নিয়ে যেতে হবে। যদি সবগুলো এক্সাম অ্যাটেন্ড না করে, ধরো ফার্স্ট ইয়ারে বায়োসায়েন্স বিহেভিয়ারাল সায়েন্স বাকি সাবজেক্টগুলো অ্যাটেন্ড করেনি, তাহলে
সবগুলোর জন্য একটা লেটার নিয়ে যেতে হবে যে আমি ফার্স্ট ইয়ারে সমস্ত এক্সাম অ্যাটেন্ড করতে পারিনি। সেই লেটারটা কলেজ থেকে প্রিন্সিপাল ম্যামের সিল সিগনেচার করতে হবে লেটারটা লিখে, সেইটা ভেরিফিকেশনের দিন নিয়ে যেতে হবে। তো লেটারটা কেমনভাবে লিখতে হবে না লিখতে হবে সেটা কলেজ লিখে দেবে। কলেজকে শুধু জাস্ট ইনফর্ম করা যে আমি ফার্স্ট ইয়ার অ্যাটেন্ড করতে পারিনি একটা সাবজেক্ট, বা ফার্স্ট ইয়ার সব সাবজেক্ট অ্যাটেন্ড করতে পারিনি, আমার ভেরিফিকেশনের জন্য একটা লেটার লাগবে। তো ওটা কলেজ লিখে দেবে, কোনো অসুবিধা নেই। তোমরা নিজে থেকে যদি ফরম্যাট কলেজকে দিতে চাও সেটাও দিতে পারো। তো একটা ফরম্যাট কলেজকে দিলে তারা লিখে দেবে যে সেটা প্রিন্সিপাল সিল সিগনেচার করতে হবে। আর অবশ্যই কলেজের প্যাডে লিখতে হবে সেটা, যে সেই সার্টিফিকেটটা মানে সেই লেটারটা ভেরিফিকেশন দিন নিয়ে যেতে হবে। বোঝা গেল? যে যারা এক্সাম অ্যাটেন্ড করনি মানে অ্যাবসেন্ট ছিলে তাদেরকে কিন্তু কেন অ্যাবসেন্ট ছিলে তার একটা লেটার ভেরিফিকেশন দিন নিয়ে যেতে হবে কলেজ থেকে প্রিন্সিপাল ম্যামের সিল সিগনেচার করে। আর হসপিটালের আইডি কার্ড যদি সম্ভব হয় তাহলে নিয়ে যাবে ভেরিফিকেশনের দিন, আর যদি সম্ভব না হয় তাহলে নিয়ে যাওয়ার দরকার নেই। এটা ম্যান্ডেটরি নয় যে লাগবেই, তবে তোমরা চেষ্টা করবে সাথে করে নিয়ে যাওয়ার, ঠিক আছে? আর যদি না নিয়ে যেতে পারো তাহলে কোনো সমস্যা হবে না। সবারই আইডি কার্ড চেক করে না, কিছু কিছু জনের হসপিটাল আইডি কার্ড চেক করে, কিছু কিছু জনের চেক করে না। তোমরা পারলে সাথে করে নিয়ে যাবে, আর যদি না পারো বা যদি না দেয় হসপিটাল থেকে চেষ্টা করবে, যদি না দেয় তাহলে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। বুঝে গেল? বুঝে গেল? তো এই ছিল তোমাদের ডকুমেন্টস, যে এখন ভেরিফিকেশন দিন কী কী ডকুমেন্টস চেক করছে। বুঝে গেল? তো ডকুমেন্টস যেগুলো যেভাবে বললাম সেগুলো তোমরা সঠিকভাবে ঠিকঠাকভাবে নিয়ে যাবে। আর এই ভেরিফিকেশানটাই হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ স্টেজ। ভেরিফিকেশান হয়ে গেলে তোমাদের ফোনে মেসেজ আসবে যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গেছে। আর ফোনে মেসেজ যদি না আসে তাহলে তোমরা স্ট্যাটাস চেক করলে বুঝতে পারবে যে তোমাদের ভেরিফাইড দেখাচ্ছে কি না। যদি ভেরিফাইড দেখায় তাহলে ভেরিফিকেশান হয়ে গেছে। তারপরে তোমাদের মোটামুটি তোমাদের টাইম লাগে একটা এনওসি আসতে, সেটা এখানে দেখতে পাচ্ছ যে 2 থেকে 3 মাস পরে তোমাদের এনওসি আসবে। এনওসি আসার পরে তোমাদের এখানে সেটাও দেখে নাও যে 10 থেকে 15 দিন টাইম লাগবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা জেনারেট হতে। তখন রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে, তখন আবার একটা ফোনে মেসেজ আসবে রেজিস্ট্রেশন নাম্বার সাকসেসফুলি জেনারেট হয়েছে। তাহলে তোমাদের ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার 2 থেকে 3 মাস পরে তোমাদের এনওসি আসবে। এনওসি আসবে তখন ফোনে মেসেজ আসবে। তার 10-15 দিন পরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হবে, তখন আবার একটা ফোনে মেসেজ আসবে রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হয়েছে সাকসেসফুলি। এই মেসেজ পাওয়ার পর মানে রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হয়েছে, এই মেসেজটা পাওয়ার 10 দিন পরে WBNCতে তোমাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে যেতে হবে। মানডে টু ওয়েডনেসডে বিটুইন 10টা থেকে 12টা PM এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডে। অর্থাৎ তোমাদেরকে মানডে টু ওয়েডনেসডে 10 থেকে 12টার মধ্যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা WBNCতে আনতে যেতে হবে। বোঝা গেল? এবার যেদিন রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে যাবে সেদিন তোমাদেরকে সাথে করে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তোমরা যে পেমেন্টটা করবে ভেরিফিকেশনের পরেই পেমেন্ট করতে হবে। 1 দিন পর নাহলে 2 দিন পর নাহলে সেদিনে 2030 টাকা পেমেন্ট করতে হয়। সে পেমেন্টের রিসিপ্টটা তোমরা নিয়ে যাবে যেদিন রেজিস্ট্রেশন সার্টিফিকেট WBNC আনতে যাবে। আর সার্টিফিকেট ডাউনলোড কপিটা নিয়ে যাবে, মানে একটা অনলাইনে ওয়েবসাইটে ডাউনলোড কপি পাওয়া যাবে, সার্টিফিকেটটা পাওয়া যায় WBNC প্রভিশনাল সার্টিফিকেট, সেটা কিন্তু নিয়ে যেতে হবে। আর এই যে আগে নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা উইদাউট লেমিনেশনে নিয়ে যেতে হবে। বোঝা গেল? মানে লেমিনেশনটা খুলে নিয়ে যেতে হবে। তো এই প্রথমে যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো হচ্ছে ভেরিফিকেশনের দিনের ডকুমেন্টস। এই 5 অবধি হচ্ছে ভেরিফিকেশনের দিনের ডকুমেন্টস, ভেরিফিকেশন দিন লাগবে। আর এই যে 3টে ডকুমেন্টস বললাম এটা হচ্ছে তোমার এনওসি আসার পরে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হওয়ার পরে তুমি যেদিন রেজিস্ট্রেশন সার্টিফিকেটে WBNCতে আনতে যাবে সেই দিন তোমাদেরকে এই 3টে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আর এর নিচে যেগুলো বললাম সেগুলো হচ্ছে যে তোমার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমাকে পেমেন্ট করতে হবে 2030 টাকা। পেমেন্ট করার তোমার পরে 2-3 মানে ভেরিফিকেশনের 2-3 মাস পরে তোমার এনওসি আসবে। এনওসি আসার 10 থেকে 15 দিন পরে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হবে, তখন ফোনে মেসেজ আসবে। সেই মেসেজ আসার 10 দিন পরে তোমাকে মানডে টু ওয়েডনেসডে 10 থেকে 12টা PM এর মধ্যে তোমাকে WBNCতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে যেতে হবে, গভর্নমেন্ট হলিডে বাদে অন্য দিনগুলিতে। আর আনতে যাওয়ার দিন তোমাদেরকে এই যে 3টে ডকুমেন্টস বললাম এই 3টে ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে। বোঝা গেল? আর ভেরিফিকেশনের পরে তোমরা 2030 টাকা পেমেন্ট করবে। আর যদি এই পেমেন্ট রিলেটেড কারোর কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করতে পারো। আর যদি কারোর ফর্ম ফিল আপ রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করতে পারো। ফর্ম ফিল আপ পেমেন্ট সমস্ত কিছুই করে দেবো। বোঝা গেল? চলো ভিডিওটি শেয়ার করো। এই ছিল ইনফরমেশন। আর কোনো জায়গায় ডাউট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এছাড়াও তোমরা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো। আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো তোমাদের স্লট বুকিং বা ফর্ম ফিল আপ রিলেটেড কোনো সমস্যা হলে। তো এর সাথে একটা কথা বলে রাখি, একটু মনোযোগ সহকারে শুনে নাও। এখন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপ চলছে, স্লট বুকিংও হচ্ছে। সো যাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে তারা
ফর্ম ফিল আপ করতে পারবে, স্লট বুকিং করতে পারবে। আর আমরা ফর্ম ফিল আপ করছি, স্লটও বুকিং করে দিচ্ছি। যদি কোনো ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করতে বা স্লট বুকিং করতে সমস্যা হয়, বা যদি তোমরা কেউ চাও যে আমাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করাবে, স্লট বুকিং করাবে, তাহলে স্ক্রিনের ওপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে আমি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপ করতে চাই, স্লট বুকিং করতে চাই। ডকুমেন্টস কী কী লাগবে সেটা আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো, এবং বাকি আরও ইনফরমেশন যা যা লাগবে সেটা আমরা বলে দেবো। তোমরা শুধু জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে আমি ফর্ম ফিল আপ করতে চাই, স্লট বুকিং করতে চাই। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।